রাজ্যপালকে আর এরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে চায় না রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী নিজের মুখেই বলছেন যে তাদের ভাবনার মধ্যে রয়েছে বিষয়টি যে রাজ্যপালকে সরিয়ে যদি আচার্য পদে মুখ্যমন্ত্রীকে সীমিত সময়ের জন্য নিয়ে আসা যায়। কারণ শিক্ষামন্ত্রীর মতে বা শিক্ষামন্ত্রীর অভিযোগ যে রাজ্যপালের কাছে ফাইল গেলে পড়ে থাকছে, কাজ হচ্ছে না, উন্নয়নের কাজ করা যাচ্ছে না, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন থমকে যাচ্ছে। আর তাই রাজ্য চাইছে না রাজ্যপালকে আচার্য হিসেবে পেতে, ঠিক যেমনটা এতদিন ধরে আমরা দেখে এসেছি বা পেয়ে এসেছি। রাজ্যপাল পদাধিকার বলে এ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে থাকেন এবং তার সঙ্গেই কাজ করেন উপাচার্য। নিশ্চিতভাবে এ রাজ্যে এমন বিশ্ববিদ্যালয় আছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেখানে আচার্য হিসেবে প্রধানমন্ত্রী আছেন, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই নিজস্ব সংবিধান বা স্ট্যাটিউটে সেই প্রভিশন আছে, অর্থাৎ সেই ব্যবস্থা রাখা রয়েছে, তাই আছে। এমন বিশ্ববিদ্যালয়ও দেশে আছে যার আচার্য রাষ্ট্রপতি। কিন্তু এদেশে কোথাও এমন নজির নেই যে কোনো একটি রাজ্যের রাজ্যপালকে সরিয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে বা বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদ থেকে সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে আসা হয়েছে আচার্য পদে, সীমিত সময়ের জন্য হলেও। আমাদের প্রশ্ন, ঠিক কী এমন ঘটল বা কতটা প্রয়োজন পড়ল, কী প্রয়োজন পড়ল রাজ্যের শিক্ষা দপ্তরের বা শিক্ষামন্ত্রীর সামনে, ঠিক কী এমন তথ্য এলো যার ভিত্তিতে এত বড় একটি চিন্তা, এত বড় একটি ভাবনা, আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ, এসবটাই শুরু করতে হলো রাজ্য সরকারকে। স্বাভাবিকভাবেই এই বিতর্ককে অন্য চোখে দেখছেন রাজ্যের বিরোধীরা। আমরা রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে দেখতে চাইছি রাজ্যের শিক্ষাক্ষেত্রের বাস্তবতার জায়গা থেকে, রাজ্যের সম্মানের জায়গা থেকে। আমাদের একটি বিশেষ প্রতিবেদন। রাজ্যপাল সংঘাতের আবহে নয়া বিতর্ক। আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে সেই জায়গায় মুখ্যমন্ত্রীকে নিয়ে আসার ভাবনা রাজ্যে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমাদের দলীয় স্তরে উনি যদি এরকমভাবে দিনের পর দিন ফাইল ফেলে রাখেন, ফাইল আটকে রাখেন, বিন্দুমাত্র সহযোগিতার মনোভাব যদি না দেখান, তাহলে কেরালার রাজ্যপাল যেটা বলেছেন আমরা সেইটা আমাদের প্রভিন্সিয়াল স্তরে আমরা বিচার করে দেখব, সংবিধান আলোচনা করে দেখব, দরকার আইনজ্ঞের পরামর্শ দেব যে অন্তত ইন্টারিম পিরিয়ডের জন্যে চ্যান্সেলর পদে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আসতে পারি কিনা। হ্যাঁ, তো সেটা আমরা খতিয়ে দেখব। রাজ্যের এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিশ্ববিদ্যালয়গুলো একদিকে স্বশাসিত, অন্যদিকে অন্ততপক্ষে প্রত্যক্ষ রাজনীতি শাসিত নয়। সেক্ষেত্রে একটি রাজনৈতিক দলের হয়েই তো মুখ্যমন্ত্রী নির্বাচিত হন, ফলে যে কোনো দলেরই হোক মুখ্যমন্ত্রী হলে তার রাজনৈতিক পরিচিতিটা প্রাধান্য পায়। শুক্রবার রাজ্যের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং উপাচার্যকে রাজভবনে ডাকেন রাজ্যপাল। অভিযোগ, সেই আলোচনায় গড় হাজির ছিলেন তারা। এরপরেই খালি চেয়ারের ছবি দিয়ে টুইটে সরব হন জগদীপ ধনখড়। টুইটে তিনি লেখেন, মমতা সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় চিত্রটা ভয়াবহ। রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো আচার্য এবং উপাচার্য রাজ্যপালের সঙ্গে বৈঠকে এলেন না। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সংগঠন বিস্তারের চেষ্টা চলছে। আগেও একাধিকবার আচার্য উপাচার্য মত পার্থক্য সামনে এসেছে। রাজ্যপালের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে রাজ্য, কিন্তু এবার সেই সংঘাত নয়া মাত্রা নিল। ইতিহাস বলছে 1907 থেকে 1914 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও সশস্ত্র বিপ্লবী আন্দোলনের উত্তাল সময় উপাচার্য বাংলার বাঘ আশুতোষ মুখার্জি। 1915 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ এবং বাঘা যতীনদের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সময় উপাচার্য দেবেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 1921 থেকে 23 অসহযোগ আন্দোলনের সময় ফের উপাচার্য আশুতোষ মুখার্জি। 1932 কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন বীণা দাস। অল্পের জন্য রক্ষা পান তিনি। সে সময় উপাচার্য হাসান সুরাবর্তী। পরের বছরও তিনি উপাচার্য পদে বহাল থাকেন। 1935 থেকে 1938 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামাপ্রসাদ মুখার্জি। 1937 সালে বার্ষিক সমাবর্তনে উপাচার্য শ্যামাপ্রসাদের আমন্ত্রণে রবীন্দ্রনাথ বাংলা ভাষায় সমাবর্তন ভাষণ দেন। ব্রিটিশ ছাত্রদের সেই ভাষণের ইংরেজি অনুবাদ দেয়া হয়।
1943 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বিধানচন্দ্র রায়। গোটা দেশ তখন উত্তাল ভারত ছাড়ো আন্দোলনে। 1946 স্বাধীনতার যুদ্ধের অন্তিম পর্বেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রাধা বিনোদ পাল। জাপানের যুদ্ধবন্দীদের হয়ে যিনি তখন আন্তর্জাতিক আদালতে ব্রিটিশদের বিরুদ্ধে সওয়াল করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখনও কোনো ভারতীয় উপাচার্য ইংরেজ উপাচার্যের সহাবস্থান দেখেছে বাংলার শিক্ষাক্ষেত্র। স্বাধীনতার 7.5 দশক পর বাংলা রাজনীতির ইতিহাস বদলের ইঙ্গিত। বার্ষিক সমাবর্তনে আচার্যের একদিনের উপস্থিতি এবং শিক্ষা সংক্রান্ত তথ্য তলবি কি অস্বস্তি বাড়াচ্ছে রাজ্যের? সাংবিধানিক প্রধানের প্রশ্নই কি অস্বস্তির কারণ হয়ে উঠছে? সেই কারণেই কি কেরলের প্রসঙ্গ টেনে আচার্য পদ বদলের ভাবনা রাজ্যের? রিপাবলিক বাংলা। আর এ নিয়ে আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন আজকের বিতর্কের জন্য আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস রয়েছেন আমার সঙ্গে, অধ্যাপক দেবাশিস সরকার আমার সঙ্গে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আমার সঙ্গে আরও অতিথিরা আলোচনায় যোগ দেবেন, কিন্তু তার আগে আজকের বিতর্কের মূল প্রশ্নগুলো আমার অগ্নিবাণ 1। রাজনৈতিক প্রয়োজনে কি আচার্য বদলের ভাবনা? অগ্নিবাণ 2। বেনজির এই বদলে সম্মান বাড়বে রাজ্যের? অগ্নিবাণ 3। আচার্যের মর্যাদা ক্ষুণ্ণ হবে রাজ্যপালের আচরণে, বা হয়েছে কি ইতিমধ্যেই, যে অভিযোগ তার বিরুদ্ধে রাজ্যের শাসক দল করছেন? আমি সরাসরি এই 3টি অগ্নিবাণ বা 3টি প্রশ্ন নিয়ে, বিতর্কের প্রথম 3টি প্রশ্ন নিয়ে আমি সরাসরি চলে যাব বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আপনার কাছে। আমাদের প্রতিবেদনটি আশা করি আপনি শুনেছেন। আমার প্রশ্নটা ঠিক এখানেই। স্বাধীনতা যুদ্ধের অমন তিক্ত আবহাওয়ার মধ্যেও, সরাসরি প্রাণঘাতী হামলার ঘটনার মধ্যেও, তুমুল ব্রিটিশ বিরোধী আন্দোলনের আবহাওয়ার মধ্যেও, যখন ব্রিটিশ আচার্যের সঙ্গে বাঙালি ভারতীয় উপাচার্যের কাজ করতে কোনো সমস্যা হয়নি, বা তাদের যোগ্যতার ঊর্ধ্বে তাদের দেশীয় পরিচয়টা এসে দাঁড়ায়নি, তখন কি এমন ঘটলো স্বাধীনতার 75 বছর পর যে দুজন ভারতীয়, তার মধ্যে একজন নিশ্চিতভাবে আমি বলবো, আপনি বলবেন আমি জানি যে এ রাজ্যপাল আগেও রাজনীতি করেছেন, পরেও হয়তো করতে পারেন, এমন নজির দেশে রয়েছে, হতেই পারেন, কিন্তু এই মুহূর্তে তিনি সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তাকে সরাসরি রিপ্লেস করবেন কোনো একজন রাজনৈতিক নেতা বা নেত্রীর মাধ্যমে। মুখ্যমন্ত্রী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, কালকে অন্য কেউ আসতে পারেন, কিন্তু এই বদলটা কি রাজ্যের শিক্ষাক্ষেত্রের জন্য ভালো হবে? দেখুন, বিষয়টা নিশ্চিতভাবে আজকে সারফেসে এসছে। কারণ হলো যে রাজ্যপাল যেভাবে, এর আগেও অনেক রাজ্যপাল এসছেন গেছেন বাংলায়, আমরা দেখছি। আমি 40 বছর ওপর রাজনীতিতে আছি, ছাত্র রাজনীতি করেছি দীর্ঘদিন, কিন্তু এই রাজ্যপাল যেটা করছেন, দিনের পর দিন উনি ফাইল ফেলে রাখেন। তার যে একটা অসহযোগিতার মনোভাব দেখান, তাহলে তো এটা তো ওনার এটা ভাবতে হবে। এটা তো আইন, যারা আইনজ্ঞ আছে তাদের থেকে নিশ্চয়ই আলোচনা করতে হবে যে উনি যদি মনে করেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কথায় কথায় ডেকে পাঠাবো, আর একটা সবসময় একটা কনফ্রন্টেশনের মাইন্ড নিয়ে উনি চলেন, সংঘাতের পরিস্থিতি নিয়ে চলেন, এবং উনি যদি মনে করেন যে উনি তো আফটার অল তো উনি সিলেক্টেড, উনি তো ইলেক্টেড নন, উনি তো মানুষের ম্যান্ডেট নিয়ে আসেননি, নির্বাচিত নন, উনি তো এসছেন, ওনাকে মনোনীত করা হয়েছে। মনোনীত আর নির্বাচিত পার্থক্যটা ওখানে বোঝা উচিত। আর এখানে আমাদের শিক্ষামন্ত্রী তিনি যেটা বলেছেন, সেটা আমার মনে হয় এটা সঠিকভাবেই বলেছেন, যে এটা নিয়ে ভাবনার সময় এসছে এই কারণে, কারণ আমি ওনাকে যেভাবে স্টেটমেন্ট করতে আমরা সবাই দেখছি বাংলার লোকেরা, উনি এসে যেভাবে একটা কনস্টিটিউশনাল হেড হয়ে প্রতিটা জায়গায় উনি যেভাবে পলিটিক্যাল লিডারের মতো, বিজেপি সভাপতির মতো উনি মন্তব্য করছেন, এটা মোস্ট আনফরচুনেট, এটা দুর্ভাগ্যজনক হচ্ছে, এটা হওয়া উচিত নয়। এবং আপনি দেখেছেন যে কেরলেও, সেখানেও এই ধরনের ঘটনায় রাজ্যপালের সাথে ওখানকার যারা সরকারে আছে তাদের একটা বিরোধ হয়েছে। তো রাজ্যপাল যদি কনস্টিটিউশনাল হেড হয়ে উনি যদি নন কোঅপারেশন মাইন্ডসেট নিয়ে কাজ করেন, তাহলে তো সেক্ষেত্রে ওনার বিষয়টাকে যদি এখন চ্যান্সেলর ওনাকে সরিয়ে যদি ইলেক্টেড কাউকে করা যায়, মুখ্যমন্ত্রী তো ইলেক্টেড, এখন ওনারা অনেকে বলবে যে পলিটিক্যাল পার্টি থেকে এসে, পলিটিক্যাল পার্টি থেকে ইলেকশনে দাঁড়ায়,
সব পার্টি থেকেই দাঁড়ায়, কিন্তু যখন সে ইলেক্টেড হয়ে যায় তখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন। সেক্ষেত্রে এটা বিবেচনা করাই, এখানে যদি আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে বিষয়টা যদি এরকম ভাবে সংঘাতের পরিবেশে তো কাজ করা যায় না। মূল তো আমার লক্ষ্যটা কি হবে, কাজ করাটা। তো কাজের যদি সংঘাতের পরিবেশ যদি তৈরি করেন, মুহূর্তে মুহূর্তে যদি প্রতিটি পদেও যদি বাধা দেন। আমি বৈশ্বনাথ বাবু আপনাকে আরেকটা পুরনো সংঘাতের ছবি একটু মনে করিয়ে দিই। নিশ্চিতভাবে আপনি তখনও রাজনীতিতে ছিলেন, আপনার নিশ্চিতভাবে মনে আছে সবথেকে তিক্ত সংঘাত এ রাজ্যের রাজ্যপালের সঙ্গে 34 বছর রাজ্য চালানো বামপন্থীদের। এপি শর্মা সন্তোষ ভট্টাচার্যকে উপাচার্য মনোনয়ন করেছিলেন, যে আইন ছিল তাই আইনের পথেই করেছিলেন। তৎকালীন কুখ্যাত বা বিখ্যাত আমি জানি না 9/6, আপনারা বিরোধীরা তখন বলতেন 9/6 আইন, কিন্তু সেই আইনের বলেই গোটাটা হয়েছিল। 1 নম্বর পছন্দের নাম সন্তোষ ভট্টাচার্যকে বেছে নেওয়াতে গোসা হয় তৎকালীন শাসকদের। গাড়িতে বসে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে ফাইল সই করতে হয়েছে সন্তোষ ভট্টাচার্যকে। আন্দোলনের নামে যে অসভ্যতা তার গাড়ি ঘিরে দিনের পর দিন ছাত্র সংগঠনকে দিয়ে করানো হয়েছে তার সাক্ষী রাজ্যের মানুষ। কিন্তু এত কিছুর পরেও, আমি বলছি এত কিছুর পরেও বৈশ্বনাথ বাবু, তৎকালীন সরকার তাদের এত ক্ষমতা, চাইলে তারাও এই আইনটা পরিবর্তন করে ক্ষমতাটা কেড়ে নিতে পারতেন রাজ্যপালের কাছ থেকে। কারেননি। 1, 2, রাজ্যপালের জায়গাতে তৎকালীন মুখ্যমন্ত্রীকে বসানোর চেষ্টা করেননি আচার্য হিসেবে। হ্যাঁ, আপনি তো সিপিএম এর আমলের কথা বলছেন। সিপিএম এর এসএফআই এবং শিক্ষাকর্মীদের দিয়ে ওরা এটা করিয়েছিল। আমি তখন সন্তোষ ভট্টাচার্য যখন ভাইস চ্যান্সেলর ছিলেন, আমি ক্যালকাটা ইউনিভার্সিটি তখন জার্নালিজম ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম, মাস্টার ডিগ্রি করছিলাম। তো আমি জানি আপনি যে বিষয়টা বলতে চাইছেন এটা ক্লিয়ার, যে সিপিএম এর সময় ওটা হয়েছিল। তো আমাদের সময় যেটা হচ্ছে সেটা হলো যে ভাইস চ্যান্সেলররা একজন এডুকেটেড মানুষ একটা জায়গায় রয়েছেন, তিনি তাকে যদি সমস্ত ব্যাপারে চ্যান্সেলর হওয়ার খাতিরে উনি সমস্ত বিষয়টাকে একটা ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করেন, ওনার মাইন্ডসেটটাই যদি হয় যে আমি পলিটিক্যাল লিডারের মতো কাজ করব, সমস্ত বিষয়ে তিনি একটা বিজেপির লিডারের মতো কাজ করেন, তাহলে তো এটা তো আগে যিনি ছিলেন তিনি কি কোনো পার্টির হয়ে ডাইরেক্টলি, মানে যেটা বিজেপি বলছে সেটাই কিন্তু পরের দিন ধনকার সাহেব বলছেন। এটা কিন্তু আমরা আগের কোনো রাজ্যপালের কাছে এইভাবে এতটা ওপেন, মানে বিলো দ্য বেল্ট যেভাবে উনি করছেন, এরকম কিন্তু আমরা দেখিনি। উনি যেটা করছেন সেটা আমার মনে হচ্ছে গণতন্ত্রের পক্ষে এটা কোনো কার্যকরী হচ্ছে না। আমি বৈশ্বনাথ বাবুর কাছ থেকে যাব দেবাশিস বাবুর কাছে। দেবাশিস সরকার, অধ্যাপক, বিশিষ্ট অধ্যাপক আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, আমার অগ্নিবাণের যে মূল 3টি প্রশ্ন ছিল তার প্রেক্ষিতেই আমার প্রশ্ন, যা ব্রিটিশ আমলে করার প্রয়োজন হয়নি। আমি ওই একই প্রশ্ন যা বৈশ্বনাথ বাবুকে করেছিলাম, যে এমনকি বামেদের সময় চূড়ান্ত তিক্ত সম্পর্ক তৈরি হওয়া সত্ত্বেও এপি শর্মার সঙ্গে করার প্রয়োজন হয়নি, তা এখন করার প্রয়োজন পড়ছে বা হচ্ছে বলে মনে করছেন রাজ্য সরকার? আপনার মত? আজকে সকালে টুইটটা হওয়ার পর কয়েকজনের সাথে কথা হচ্ছিল এই বিষয়টা নিয়ে আর কি। তাতে কেউ কেউ বললেন, আমি আমার কথায় আসছি, তাতে কেউ কেউ এরকম মনে করছে যে ধরা যাক আজকে টুইটটা করা হয়নি, তাহলে আজকে সারাদিনে কিন্তু কোথাও ঘুরিয়ে ফিরিয়ে বিজেপি তৃণমূল সংঘাত করে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া দুটো দলের অস্তিত্ব, শিক্ষা বিষয়টাকে মাঝখানে রেখে একটু তর্ক বিতর্ক, তাকে কেন্দ্র করে আলোচনা, এই যে স্পেস, এই যে ফুটেজ, এই যে পরিসর যে তৈরি হয়ে গেল সকালে একটা টুইটকে কেন্দ্র করে, এটা অনেকে মনে করছে যে এটা একটা এই রাজ্যের বিজেপি এবং তৃণমূল এই রকম প্রকাশ্যের দুটো দলের মধ্যে প্রতিদিন পরিষদ তৈরি করবার সুচিন্তিত একটা স্বাভাবিক বিষয়, যেটা গত কয়েক মাস কয়েক বছর ধরে আমাদের রাজ্যে তৈরি হয়েছে। আজকে শিক্ষা নিয়ে হয়েছে, কালকে একটা অন্য কোনো বিষয় নয়, এটা কেউ কেউ বলছেন, তা আমার কথা নয়, আমি বললাম আর শেয়ার করলাম। ফলে এটার মধ্যে কোনো আদৌ কেউ খুব সিরিয়াসলি দেখবে কিনা সেটা তার ব্যাপার। কিন্তু আমি এখানে একদম অন্য কথা বলছি যে আজকের অনির্বাণ, আজকের এই আলোচনাটা কিন্তু একেবারেই কোনো বিচ্ছিন্ন একটা আলোচনা নয়। তার কারণ হচ্ছে যে এটা আসলে আমাদের রাজ্যে রাজ্যপাল তার যে এস্টাবলিশমেন্ট, রাজ্য সরকার তার যে এস্টাবলিশমেন্ট, তার মধ্যে এই সংঘাতের মতন যে একটা আবহ আর কি, এর মধ্যে থেকে অনেক পলিটিক্যাল এক্সারসাইজ হচ্ছে, তো হয়ে চলেছে আর কি। তো এই যে আবহটা তৈরি করা যেটা হয়েছে তাকে আমরা একটা সংস্কৃতি বলছি, একটা দুর্ভাগ্যজনক সংস্কৃতি বলছি, যেটা আমাদের রাজ্যে প্রিভেইল করছে। আজকে এটা শিক্ষা নিয়ে হচ্ছে। এখানে যেরকম এটা সত্যি যে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নে যে সমস্ত ফাইলগুলো রাজ্যপালে, মাননীয় রাজ্যপালের কাছে যাবে, সেগুলো নিয়ে ওনার ভিন্ন মত থাকলে উনি প্রয়োজনে সচিব, উচ্চশিক্ষা দপ্তরের সচিব আলোচনা করবেন, কখনো উনি এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী আলোচনা করবেন, শর্ট আউট করবেন,
ব্যাপারটা রিজলভ করবে। যদি মত পার্থক্য থাকে সেটা উনি লিখিতভাবে জানাবেন, একবার দুবার বিল পাশের ক্ষেত্রেও তাই, দ্বিতীয়বারের জন্য ঘুরিয়ে দিলে ওটা আবার থ্রু হয়ে যাবে। এটা রাজ্যপাল নিজে যথেষ্টভাবে জানেন। ফলে এই বিষয়টাকে যে কারণে আমি বলছি যে রাজ্যপাল নিজে যথেষ্টভাবে জানেন যে তিনি রিজেক্ট করলে সেই রিজেকশনটা কতটুকু হয় আর কি। আসলে এখানে একটা কোনো মানে সকাল থেকে কথাবার্তা শুনে এটা একটা গেম প্ল্যান মতন আর কি, মানে আজকে এটা করলে আজকে একটু সারাদিন একটুখানি আবার একটুখানি দুটো দল তাদের প্রতিনিধিরা একটু তর্ক বিতর্ক আলোচনা করার সুযোগ পাবে আর কি। এই যে একটা আবহ তৈরি করা, কারণ এটা খুব পরিষ্কার, এটা তো শুধুমাত্র শিক্ষাকে নিয়ে যদি হতো তাহলে বুঝতে হবে যে শিক্ষাকে নিয়ে সমস্যা হচ্ছে। বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে, বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই মাননীয় রাজ্যপালের যদি কোথাও মনে হয় যে আছে, আলোচনা করে শর্ট আউট করবেন। কিন্তু এই যে একটা টুইট করে দেওয়া হলো, এবং পাশাপাশি এটা বুঝতে হবে যে মাননীয় উপাচার্য যারা, তারা কিন্তু রাজ্যপালের আহ্বানে যে যাব না একজন উপাচার্য ঠিক করলেন না, তিনি একা ঠিক করেননি। অনির্বাণ টুইটে যেটা দেখা গেছে যে সবাই মিলে যাননি, তার মানে সমস্ত উপাচার্যরা একটা, আমি এখানে যে রাজনীতি বলছি রাজনৈতিক দলের কথা বলছি না, একটা পলিটিক্যাল অর্কেস্ট্রার ডিসিশন নিয়েছেন যে আমরা সবাই মিলে আজকে এখানে যাব না। এটা তো একটা সিদ্ধান্ত, এটা তো সিদ্ধান্ত না হলে তুমি দেখতে যে কেউ উপাচার্য চলে গেছেন, কেউ হয়তো যায়নি, তুমি সুযোগই পেতেন আজকে তিনটে অগ্নিবাণ ছুড়ে দিয়ে আলোচনা করতে আর কি। কি কঠিন অবস্থায় আর বাংলা আজকে অন্য একটা চ্যাপ্টার খুঁজতো। এটা বুঝতে হবে যে সব কজন উপাচার্য যখন একজোট হয়ে একটা সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্তটাও একটা, আমি দল বলছি না, কিন্তু সেই সিদ্ধান্তটাও একটা কেউ বলতে পারে পলিটিক্যাল সিদ্ধান্ত, এবং তারা সেই সিদ্ধান্তটা নিতে পেরেছিলেন জন্য রাজ্যপালের টুইটটাকে কিছুটা আরো গুরুত্ব দিয়ে দেওয়া, মানে রাজ্যপালের টুইটের সাথে এই যে কজন জানতো, আমাদের রাজ্যের কজন মানুষ জানতো মাননীয় উপাচার্যরা সবাই জোটবদ্ধভাবে যাননি, মাননীয় উপাচার্য সেটাকে আজকে সকালবেলায় জানিয়ে দিলেন, এবং জানিয়ে দেওয়ার পর গোটা রাজ্যে এটাকে কেন্দ্র করে একটা বিতর্ক তৈরি হলো। চমৎকার ব্যাপার, দুর্ভাগ্যজনকভাবে চমৎকার কথাটা বলছি, ব্যঙ্গ করে চমৎকার কথাটা বলছি। যদি নিয়োগের প্রশ্নে কোথাও অসুবিধা হয় তাহলে সেই পরিসর কেন থাকবে না, যে পরিসরে একটা মানে সংবিধানকে মান্যতা দিয়ে সেই পরিসরে কেন রাজ্যপাল এবং রাজ্য সরকার তারা আলোচনা করতে পারবেন না? বিশাল ডেমোক্রেটিক এম্পাওয়ারমেন্ট হয়েছে পলিটিক্যাল এক্সারসাইজের মাধ্যমে, এবং সেখানে তো দুটো এস্টাবলিশমেন্টের দায়িত্ব রয়েছে সেই ভারসাম্য রক্ষা করা, সেই ভারসাম্য রক্ষা করার মাধ্যমে সংবিধানে যা যা বলা রয়েছে। বৈষ্ণব আমার বহু পুরনো বন্ধু, ও জানে যেহেতু ও লিগাল এক্সারসাইজ করে যে সংবিধানে সেই প্রভিশন রয়েছে, তার মধ্যে দাঁড়িয়ে কেন সেই চর্চা তারা করতে পারছে না? তাদের চূড়ান্ত ব্যর্থতা, দুটো এস্টাবলিশমেন্টের ব্যর্থতা। কিন্তু সকাল থেকে বন্ধুরা বলছে এর মধ্যে আসলে একটা পলিটিক্যাল ডিজাইন, রোজ একটুখানি এই দুটো জায়গা থেকে তর্ক বিতর্ক, অর্থাৎ রাজনীতি, অর্থাৎ আমার যে প্রথম প্রশ্ন বা অগ্নিবাণটা ছিল দেবাশিস বাবু, যে রাজনীতিটা আমার থেকেই যাচ্ছে, রাজ্যপাল থাকুন আর তার জায়গায় তাকে অন্য কেউ রিপ্লেস করুন, রাজনীতির জায়গাটা থেকে যাচ্ছে। তো অন্তত আপনার বক্তব্য থেকে আমার এটা মনে হচ্ছে। আমি পার্থপ্রতিম বাবুর কাছে আসবো। পার্থপ্রতিম বাবু, আপনার কি মনে হয়? সবকিছুতেই উনি রাজনীতি দেখেন তো। অনির্বাণ, আমি প্রথমত বলি যে আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক রাজনীতির সাথে যুক্ত হওয়ার সুবাদে এর আগে অন্তত 25 বছরে যতজন আচার্য হিসেবে এ রাজ্যে কাজ করে গেছেন তাদের সকলের সাথেই কাজ করার কিছুটা সুযোগ হয়েছে আমাদের। আমার প্রথম যেটা নিজের অসুবিধা বারবার হয়েছে, এর আগেও বলেছি, যে রাজ্যপাল এবং রাজ্য সরকার এই দুই প্রতিষ্ঠানের মানে সংঘাতের আবহে অন্য জায়গাগুলো তো ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের প্রত্যেক দিনই আমি দেখছি, এবং এটা আমার বলার অপেক্ষা রাখে না যে একটা ইলেক্টেড গভর্নমেন্টের উইজডম অনেক বেশি দ্যান এ নমিনেটেড পারসন হু ইজ ইন দ্য চেয়ার অফ দি গভর্নর। ফলে আমি এই কথাটা মেনেও বলছি যে প্রত্যেকটা পদেরই একটা লক্ষণ রেখা আছে, এবং সেই লক্ষণ রেখা হচ্ছে যে মেনে চলার দায়িত্ব দুপক্ষেরই। ফলে এই কারণে আমার এটা বলতে দ্বিধা নেই যে গত কয়েক বছরে ইন পার্টিকুলার এই আচার্যের আমলে রাজভবন এবং বিকাশ ভবন দুটোই কিন্তু নিয়ন্ত্রণের রাজনীতির হচ্ছে যে আখড়ায় পরিণত হয়েছে। এবং এই কারণের জন্য আমি কথাটা বলছি যে আজকের যে প্রসঙ্গটা আমাদের শিক্ষামন্ত্রী তুলেছেন, মাননীয় শিক্ষামন্ত্রী, আমি সেই প্রসঙ্গে আপনাকে প্রথম একটা রিয়াকশন দিই যে কেরালে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুদিন আগে, এটা ঠিক, এবং সেখানে আরিফ মোহাম্মদ খান তিনিও এই গেরুয়া সরকারের আমলেই অ্যাপয়েন্টেড গভর্নর। ফলে তার সাথে পিনারাই বিজয়নের যখন সংঘাত হয়, এবং এই রাজ্যপালই অর্থাৎ আরিফ মোহাম্মদ খানই তিনি বলেন যে আমার দরকার নেই, বরং হচ্ছে যে মুখ্যমন্ত্রী এখন থেকে আচার্যের দায়িত্ব নেন। এবং ঠিক তারপরের দিন সেখানকার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের রিয়াকশন হচ্ছে যে আমি কখনো মুখ্যমন্ত্রী হিসেবে আচার্যের দায়িত্ব নেব না, আচার্যের যে সম্মান গুরুত্ব সেটা তিনি নিয়ে রক্ষা করবেন এবং তিনি কন্টিনিউ করবেন, এটাই হচ্ছে আমাদের মত। আমি বলছি যে আমাদের রাজ্যেও সংঘাতের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে প্রত্যেকদিন, এটা আমিও বুঝতে পারছি, কিন্তু সেখানে দাঁড়িয়ে
চটজলদি সমাধান আরিফ মোহাম্মদ খানের রেকমেন্ডেশন সেটা হলে না প্রতিষ্ঠানের গরিমা বাড়ে, না রাজ্য সরকারের কনভিনিয়েন্স বাড়ে। আমি এই কারণের জন্যই বলছি যে কথাটা, যে এই বিশ্ববিদ্যালয়গুলো আসলে একটা স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করানোর কথা। এটা আমাদের রাজ্যের সরকারের মডেল, তার আগের রাজ্য সরকারের মডেল, কিছু সীমাবদ্ধতা বিভিন্ন সরকারের সময় রয়েছে, কিন্তু স্টিল ইট ইজ অ্যান অটোনোমাস সিচুয়েশন, অটোনোমাস বডি, এবং এর একটা স্বাধিকার আছে। ফলে এরকম একটা যেখানে অটোনোমাস বডি, সেখানে দাঁড়িয়ে যদি কোনো কারণে মনে হয় যে এটা ঠিক যে রাজ্যপালের যে সংঘাত, তাতে আমরা অনেকেই মনে করি যে রাজ্যপাল পদটাই ইরেলিভেন্ট। ফলে রাজ্যপাল পদটাই যদি না থাকে, তাহলে রাজ্যপালের চ্যান্সেলর হিসেবে থাকার প্রশ্নটা ওঠে না। কিন্তু যতক্ষণ না পর্যন্ত রাজ্যপালের পদে আছেন, আমার নিজের মত হচ্ছে যে রাজ্যের সরকার তার সম্মানটুকু দিয়ে চলবেন, এবং রাজ্যপালেরও উচিত রাজ্যের সরকারের প্রতি তার রেসিপ্রোকেশন সম্মানের করা। সেটা হচ্ছে না বলেই বিপদটা বেশি, এবং বিপদ বেশি, এবং এই কারণে এবার রাজায় যুদ্ধ মার খাচ্ছেন হচ্ছে যে তলার দিকে যারা আছেন, পড়ুয়ারা, শিক্ষকরা। এবং এই কারণে মোর ইম্পর্টেন্ট যে যদি সত্যি এরকম হয়, এটা দেখুন অনির্বাণ, আপনি জানবেন নিশ্চয়ই যে আসলে এটা একটা কমনওয়েলথ কান্ট্রিগুলোর প্রথা, যে এই যে রাজ্যপাল হলেই উপাচার্য হবে, এই আচার্য হবেন, এটা কিন্তু এসেনশিয়াল নয়। সব পৃথিবী, যেমন আমেরিকান সিস্টেমে এই প্রথাটা নেই, ফলে সেখানকারটা ভিন্ন। এটা হচ্ছে মূলত ব্রিটিশ সিস্টেম। ফলে এখানে দাঁড়িয়ে যদি মনে হয়, আমিও মনে করি যে এই প্রথা নিয়ে ভাবা যেতে পারে যে সত্যি রাজ্যপাল আর থাকবেন কিনা। কিন্তু রাজ্যপাল যদি আচার্য না থাকেন, মুখ্যমন্ত্রী অথবা কোনো মন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী বলে আমি বিশেষ বলছি না, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বে থাকা উচিত না। কারণ সেক্ষেত্রে উচিত বরং যেটা, যদি ওরা বিকল্পের পথে যান, সেটা হচ্ছে কোনো বিশিষ্ট শিক্ষাবিদ, ধরলাম অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনি তো রাজ্য সরকারের বহু বিষয়ে ভালো মত দিচ্ছেন, যে এরকম একজন শিক্ষাবিদ যিনি আসলে আচার্য হতে পারেন, যিনি রাজনীতির এই বৃত্তের বাইরে। ঠিক এটাই আমার প্রশ্ন ছিল পার্থপতি বাবু, ঠিক এটাই আমার প্রশ্ন ছিল। আমি এই প্রশ্নটাই বৈশ্বনাথ বাবুর কাছে করতে চাইছিলাম, যে সত্যি যদি শিক্ষার গরিমা নিয়ে আপনারা চিন্তিত হন, তাহলে রাজ্যপালকে আপনারা মনে করছেন রাজনীতির লোক, যিনি পরোক্ষভাবে নির্বাচিত না হয়েও রাজনীতির কাজটা করছেন, রাজনীতিকের মতো আচরণ করছেন বলে আপনারা মনে করছেন। কিন্তু মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রী, আপনি যেমনটা বলছেন, যিনি ইলেক্টেড, তিনি তো সরাসরি রাজনীতি করছেন। রাজ্যপালকে তেমন কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী দ্বারা রিপ্লেস করলে কি রাজনীতির অভিযোগটা যাবে? তখন তো বিরোধীরা বলবেন আপনারা সরাসরি রাজনীতি করছেন। তার থেকে কি অনেক ভালো প্রস্তাব এটা নয় বৈশ্বনাথবাবু, যদি সত্যি আপনারা বিরাজনীতিকরণ চান এই পদটার, যদি সত্যি ঔপনিবেশিক একটা প্রথার অবসানই চান, ভালো, আপনারা পদ দেখান, কিন্তু কেন কোনো শিক্ষাবিদকে দিয়ে নয়, যিনি প্রত্যক্ষ কোনো রাজনীতির সঙ্গেই যুক্ত নন? তাহলে বুঝবো আপনাদের ইন্টেনশন যথার্থই অরাজনৈতিক। না, আপনি আপনার সাজেশন দিচ্ছেন, আপনি তো সঞ্চালনা করতে গিয়ে আপনি সাজেশন দিতেই পারেন, কিন্তু বিষয়টা হলো যে আমার লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো কাজটা যাতে মসৃণ ভাবে হয়। সমস্ত কাজগুলো, ফাইলগুলো ফেলে রাখাটা রাজ্যপালের কাজ। দিনের পর দিন রাজ্যপাল একটা ফাইল ফেলে রাখছেন, একটা জিনিস নিয়ে সংঘাত তৈরি করছেন, অসহযোগিতা করছেন, এটা কি ওনার কাজ? এটা তো ওনার কাজ নয়। তাহলে উনি যদি আচার্যর পদ থেকে উনি যদি এই করেন, তাহলে ওনাকে যদি সরিয়ে যদি একজন এমন মানুষকে আনা হয়, ডায়নামিক, যাকে সারা পৃথিবীর লোক স্বীকৃতি দিচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে, তাহলে তিনি একটা মসৃণ ভাবে কাজটাকে স্পিডি করতে পারেন, এবং সেখানে ছাত্রছাত্রী এবং শিক্ষা অনুরাগী যারা মানুষ, তাদের উপকার হবে। এবং সেটা নিয়ে আলোচনা হচ্ছে, না আইনজ্ঞদের সঙ্গে মতামত দেওয়া হচ্ছে, পরামর্শ নেওয়া হবে। পরামর্শ নিয়ে যদি সত্যি দেখা যায় যে এমন কাউকে আনলে, মুখ্যমন্ত্রীকে আনলে যদি আমাদের কাজটা মসৃণ ভাবে হয়, কাজটা যদি দ্রুততার সঙ্গে হয়, যেভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ হচ্ছে স্বচ্ছতার সঙ্গে, দ্রুততার সঙ্গে, তাহলে অসুবিধা কি আছে? আমি তো বুঝতে পারছি না। শুধু মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক দলের নেত্রী বলেই তিনি একটা ভালো কাজ করলেও তাকে সেটাকে না, সেটা অসুবিধার জায়গা নয় বৈশ্বনাথবাবু। তার কারণ আপনারা যে যুক্তিটাকে সামনে রাখছেন, যে রাজ্যপাল আসলে এই ডিলেটা করে, অর্থাৎ এই দেরির মাধ্যমে কোনো একটা রাজনৈতিক স্বার্থ, একটা পলিটিক্যাল ইন্টারেস্টকে সার্ভ করছেন, যেটা তার করার কথা নয়। তাই যদি হয়, তাহলে সরাসরি কোনো একজন রাজনৈতিক ব্যক্তি, তিনি যেই হন, আমি মুখ্যমন্ত্রী না, ধরে নিন আপনার প্রধানমন্ত্রীকে রাখলেন, নরেন্দ্র মোদীকে বা পরবর্তীকালে যারা প্রধানমন্ত্রী হবেন ধরে নিন, তাদেরকেই আপনারা আচার্য করলেন, তখনও কিন্তু আমি এই প্রশ্নটা তুলব বৈশ্বনাথবাবু। তখন এই প্রশ্নটা রাজ্যের সাধারণ মানুষ তুলবেন, যে কেন একজন ইলেক্টেড রাজনীতিক, যার এক্সিকিউটিভে থাকার কথা, তিনি সরাসরি একটি স্বায়ত্তশাসিত স্বশাসিত প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠানের আচার্যের পদটা সামলাবেন। স্ট্যানলি জ্যাকসনের ঘটনাটা উল্লেখ করেছিলাম একটাই কারণে বৈশ্বনাথবাবু, আমি একটু বলে নিই, মানুষের উপর প্রাণঘাতী হামলার থেকে বড় বোধহয় কিছু হয় না। একজন কনভোকেশনে একজন ছাত্রী, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, যিনি রাজ্যপালের কাছ থেকে সার্টিফিকেট নিতে এসছেন, তৎকালীন ছোটলাটের কাছ থেকে, তাকে লক্ষ্য করে গুলি চালালেন, একটা নয়, পাঁচটা। স্মিত হেসে গুলিগুলো চলার পর
দীক্ষান্ত ভাষণ শেষ করে রাজ্যপাল শুধু চলেই গেলেন না, পরের বছরও হাসান সোহরাওয়ার্দী যাতে উপাচার্য থাকেন সেটাও এনশিওর করেছিলেন। আমি বলছি তার থেকেও খারাপ অবস্থা। না, আপনার বিষয়টা আপনি অবতারণা করছেন, অনেকগুলি পুরনো ঘটনা তুলছেন, ঠিক আছে, কিন্তু আপনার লক্ষ্যটা কি হবে? লক্ষ্যটা হবে যাতে শিক্ষা অনুগারী বা শিক্ষার সঙ্গে যুক্ত মানুষ, ইউনিভার্সিটিতে পড়া ছাত্রছাত্রী তাদের উপকার হয়। সেই উপকারটা যদি করতে গিয়ে দেখা যায় যে রাজ্যপালের কারণে এটা কেবলমাত্র বিলম্বিত হচ্ছে বা দীর্ঘায়িত হচ্ছে বা জটিল হচ্ছে, তাহলে এই জটিলতাকে বেঁধে থাকার জন্য যদি আইনজ্ঞের পরামর্শ নিয়ে, যদি আইনকে মেনে যদি এখানে দেখা যায় যে সেরকম কাউকে করা যায়, মুখ্যমন্ত্রীকে যদি নিয়ে আসতে কাজটা দ্রুততার সঙ্গে হয় বা স্বচ্ছতার সঙ্গে হয়, তাহলে আমার মনে হয় না যে এটাতে কোনো আপত্তি থাকতে পারে। এবার উনি ধনকর সাহেব যেটা করছেন সেটা তো ডিলেটারি, মানে কাজটাকে জটিল করে দিচ্ছেন না সমস্ত বিষয়টাতে। নিশ্চিতভাবে রাজ্যপালের ভূমিকা নিয়েও অনেকগুলো প্রশ্ন আছে। আমি সেটাও আমার অগ্নিবাণের মধ্যে রেখেছিলাম। বৈষ্ণববাবু, আপনি নিশ্চয়ই দেখেছেন সেটা, বা যারা অতিথিরা রয়েছেন সবাই নিশ্চয়ই সেটা খেয়াল করেছেন যে আমার প্রশ্ন ছিল যে কোথাও রাজ্যপাল তার আচার্য পদের যে গরিমা, রাজ্যপালের ভূমিকা তা আলাদা, কিন্তু বিশ্ববিদ্যালয়ে তার আচার্য পদের যা গরিমা সেটা কি কোথাও না তার ভূমিকার জন্য, তার আচরণের জন্য কোথাও কি সেই গরিমাও নষ্ট হয়েছে? এই প্রশ্নটাও কিন্তু সমানভাবে রয়েছে। আজকের এতক্ষণের বিতর্কের পর যে মূল প্রশ্ন উঠে এসছে আজকের এই বিতর্ক থেকে, আমি সেই প্রশ্নটার দিকে চোখে রাখি। আজকের ব্রহ্মাস্ত্র, রাজ্যপালকে যিনি রিপ্লেস করুন রাজ্যপাল পদে, আচার্য পদে রাজ্যপালকে যিনি রিপ্লেস করুন, তার সঙ্গে যদি প্রত্যক্ষ রাজনীতির যোগাযোগ থাকে, যে কারণেই সেই রিপ্লেসমেন্ট হোক না কেন, নিতান্ত ফাইল নড়ছে না সরছে না যেমনটা বলছেন বৈশ্বনাথবাবু, কোনো কাজ করা যাচ্ছে না, তাতেও যদি থাকে, তাহলে কি রাজনীতির প্রসঙ্গটা এড়ানো যাবে? একটা বিরতির সময় আছে, বিরতির পর অধ্যাপক পঙ্কজ রায়ও আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। আমি ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর রিপাবলিক বাংলায়, সঙ্গে থাকুন। ব্রহ্মাস্ত্রের যে প্রশ্ন রেখে এই বিরতিতে গিয়েছিলাম সেটা নিয়ে আমি পঙ্কজবাবু আপনার কাছে আসি, যে যদি কোনো ইলেক্টেড এক্সিকিউটিভকে, মুখ্যমন্ত্রী, বারবার মুখ্যমন্ত্রী নামটা নিয়ে আলোচনা হচ্ছে, আমি বলছি যদি ব্রাত্য বসু আজকে প্রধানমন্ত্রীর নামও প্রস্তাব করেন, বিশ্বভারতী যা ইতিমধ্যেই রয়েছে, কোথাও কি এটা গরিমা বাড়ায়? কেন শিক্ষাক্ষেত্রের সঙ্গে সম্পর্ক বিযুক্ত একজন ইলেক্টেড এক্সিকিউটিভ বিশ্ববিদ্যালয়গুলির মতো স্বশাসিত সংস্থার আচার্য পদে থাকবেন? যদি এমন কোথাও থেকেও থাকেন, সে আইনেরও তো পরিবর্তন প্রয়োজন। আমি বলছি যে আজকে ব্রাত্য বসুর এই মন্তব্য শুধুমাত্র রাজ্যের একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, একাধিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা টানাপোড়েন হিসেবে দেখব, রাজ্যপালের লড়াইয়ের এক্সটেনশন, নাকি এটা আমাদের একদম মূলে গিয়ে আলোচনা করবার, সিদ্ধান্ত নেওয়ার একটা জায়গা? যদি সত্যি পরিবর্তন করতে হয় তাহলে একদম গোড়া ধরে টান মারা ভালো নয়? যে আপনি বিশ্বভারতীর মাননীয় প্রধানমন্ত্রী আচার্য, আর আগে বলি যে সরকার যে আইন বিশ্বভারতীকে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিয়ে, স্বয়ং রবীন্দ্রনাথ এই প্রতিষ্ঠান কোনো এরকম নিয়ন্ত্রণ, তার মৃত্যুর পরে এটা হয়ে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দিল্লিতে উপরাষ্ট্রপতি আচার্য। এখন বিষয়টা হচ্ছে কতটা গ্রাফ সেটা হচ্ছে মূল প্রশ্ন। কারণ ইতিমধ্যে মাননীয়া তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পেয়েছেন, তারা পেয়েছিলেন না। পঙ্কজবাবু, আপনার বক্তব্য স্পষ্ট আসছে না, আনইন্টারাপ্টেড হচ্ছে না, কোথাও একটা অডিওতে প্রবলেম হচ্ছে। আমি এক এক করে আমি বাকিদের কাছেও যাই, আমি আশা করব এটা শুধরে যাবে শিগগিরই। আমি দেবাশিসবাবুর কাছে আরেকবার ফিরবো। দেবাশিসবাবু, আমার ব্রহ্মাস্ত্রের যে প্রশ্ন ছিল, যে কোনো রাজনীতিক যে দলেরই হন না কেন, আমি খুব ক্লিয়ার করেছি আমার ইন্টেনশন, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, আমি জানতে চাই না একজন ইলেক্টেড রাজনীতিক যদি আচার্য পদে রাজ্যপালকে রিপ্লেস করেন, তাতে এই বিতর্কটা থামবে নাকি রাজনীতির বিতর্ক আরও বেশি চাঙ্গা হবে? দেখো, একটা কথা খুব পরিষ্কার যে রাষ্ট্র ব্যবস্থা তো শেষমেশ রাজনীতির লোকেরা চালায়। আজকে ধরো মানে আমি এখানে রিপ্লেসমেন্টের রাজনীতির জায়গা থেকে মানুষ আসুক এটা বলছি না, কিন্তু চ্যান্সেলরের এই যে নির্দিষ্টভাবে শিক্ষাক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, এই শিক্ষাক্ষেত্রের জায়গাটায় যদি সরকারের ওপর সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নে কোনো ব্যক্তি মানুষের কথা ভাবতে হয়,
তাহলে নিরপেক্ষতার একটা মুখোশ তৈরি করতে গেলে অবশ্যই রাজনীতির বাইরের কোনো মানুষ হওয়া উচিত। কারণ কেন মুখোশ কথাটা বললাম, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন কাজ যে কোনো একটা শাসনকালে কোনোভাবে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হবে না এবং তিনি ওই পদে থাকবেন, এটা খুঁজে পাওয়া কঠিন। ফলে তিনি হয়তো সক্রিয়ভাবে কোনো সাংসদ নন, বিধায়ক নন বা কোনো রাজনৈতিক প্রতিনিধিত্ব নয়, কিন্তু তারও মতাদর্শ জায়গাটা, মতাদর্শ মানে তার রাজনীতির জায়গাটা, মতাদর্শ বললাম না, তার রাজনীতির জায়গাটা কোথাও একটা এক জায়গায় না থাকলে তার ওই জায়গায় যাওয়ার সম্ভাবনা কম থাকে। খুব বিরল, এরকম হয় না তা নয়, সেটা খুব বিরল, কিন্তু ফলে অবশ্যই সেটাকে ওয়েলকাম করা উচিত। কিন্তু কথাটা হচ্ছে কি, যে মূল যে বিষয়টা হচ্ছে যে ফাইলগুলোর সিদ্ধান্ত, যেটা কথার মধ্যে বারবার আসছে, যে ফাইলগুলোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি ডিলেডালি করছেন, এটাও কিন্তু তার ভাববার দরকার রয়েছে যে এই সিদ্ধান্তকে ডিলেডালি করা, তার সাথে সহমত না হওয়া, এগুলোর মধ্যে দিয়ে আসলে কিন্তু সরকারের একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটা শিক্ষা ব্যবস্থা, শিক্ষাক্ষেত্রে শেষমেশ ছাত্রছাত্রীদের পঠন পাঠন, পরীক্ষা ব্যবস্থা, এই জায়গায় কোথাও তার সম্পর্ক রয়েছে। ফলে মাননীয় উপাচার্য, যে মাননীয় রাজ্যপাল যেহেতু একজন শিক্ষিত মানুষ, আগে এইটাকে বুঝতে হবে, ফলে তার কোথাও একটা দায়িত্ব রয়েছেন যে এমন কোনো সিদ্ধান্ত, এমন কোনো জটিলতা না তৈরি করা যাতে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবার ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তগুলো কোনো কারণে বিলম্বিত হয়। সেটা তো আলটিমেটলি রাজনৈতিক ফায়দা কোথায় কার হচ্ছে এই বিতর্কের মাধ্যমে সে আলোচনা না, কিন্তু আলটিমেটলি তো ইনস্টিটিউশন সাফার করছে। এক্স্যাক্টলি দেবাশিস বাবু, এখানেই আমার প্রশ্নটা, যিনি এটা বোঝেন না, এটা ভাবলে খুব ভুল হবে। আমি সেই কারণে এই বিতর্কগুলোতে, এইখানেই আমার প্রশ্নটা দেবাশিস বাবু, আমি এখান থেকেই পার্থপ্রতিম বাবুর কাছেও যেতে চাইবো। পার্থপ্রতিম বাবু দেখুন, আমি কিন্তু কাউকে অশ্রদ্ধা করবার জন্য বলছি না, কোনো রাজ্যপালের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছি না, কিন্তু এটা তো ঘটনা। নুরুল হাসানের মতো কেউ রাজ্যের রাজ্যপাল হবেন এবং পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য হবেন, এমন ঘটনা 30 বছরে একবার বা 20 বছরে একবার ঘটবে। কিন্তু এপি শর্মা রাজ্যপাল হবেন, আচার্য হবেন, যে আচার্য রাজ্যপালের সময় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ও শাসক দল বয়কট করবে, নজির করা আছে আজ পর্যন্ত, সেটাও ঘটবে। টিভি রাজেশ্বর, তিনি রাজ্যপাল হবেন, প্রাক্তন আইবি প্রধান, সেটাও ঘটবে, অর্থাৎ তিনি আচার্য হবেন পদাধিকার বলে। আমার প্রশ্ন, যদি সত্যি সত্যি আমূল সংস্কার প্রয়োজন হয়, আপনারা 2-3জন পঙ্কজবাবু শিক্ষাক্ষেত্রের সঙ্গে সরাসরি যুক্ত, আপনাদের প্রপোজাল কি হবে? রাজনীতিককে দিয়ে রিপ্লেস করা, নাকি আপনি যেটা বলছিলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় একটা নাম এসছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে কোনো শিক্ষাবিদকে দিয়ে রিপ্লেস করা? যদি চেঞ্জ করতেই হয় ঔপনিবেশিক রীতি, তাহলে একেবারে ভালো করে আধুনিকভাবে করা হোক না? এক্স্যাক্টলি অনির্বাণ, আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, আর একটা পয়েন্ট অ্যাড করছি, যে শুধু রাজনীতির সাথে সরাসরি যুক্ত মানুষ কেন নয়, আমি বলবো যে দেখবেন আমাদের রাজ্য সরকার, এটা বৈশ্বনাথ বাবুকে ভাবতে অনুরোধ করবো, যে রাজ্য সরকার উপাচার্য নিয়োগের যে আইন এনেছেন এই পরিবর্তনের পর, সেখানেও এই ধারাটা পরিষ্কার লেখা আছে যে রাজনীতির সাথে যুক্ত এরকম কোনো মানুষ উপাচার্য, সহ উপাচার্য বা ডিন হতে পারবেন না। তাহলে এটা যদি স্পিরিট হয়, তাহলে রাজনীতির সাথে যুক্ত মানুষ আচার্য কি করে হন? ফলে এটা হওয়া উচিত নয়, সমীচীন নয়। এবং শুধু রাজনীতির সাথে নয় অনির্বাণ, আই ক্যান অ্যাড ইউ, কোনো আইএস আইপিএস অফিসার অর্থাৎ তাদেরও হচ্ছে আচার্যের পথে বসা উচিত নয়। একমাত্র শিক্ষাবিদ যারা শিক্ষা প্রশাসন পরিচালনার সাথে যুক্ত, তাদেরই বসা উচিত। পয়েন্ট 2 অনির্বাণ, আর একটা ছোট্ট পয়েন্ট, যে আমি এই কারণে বলছি যে আমাদের অভিজ্ঞতা কি, যে ধরুন একটা স্বশাসিত সংস্থা স্টেট ইলেকশন কমিশন, এবার স্টেট ইলেকশন কমিশনে 2 রকম অফিসারই তো পেয়েছেন। একটা হচ্ছে মীরা পান্ডেও পেয়েছেন, যার স্পাইনাল কর্ডের সমস্যা ছিল না, আবার আপনি একে সিংহ পেয়েছেন, তার হচ্ছে বা সুশান্ত উপাধ্যায় পেয়েছেন, যার স্পাইনাল কর্ডের প্রবলেম আছে। ফলে আমার কথা হচ্ছে যে আপনি যখনই স্বশাসিত সংস্থার শীর্ষ পদে মানুষকে বসাতে চাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে যতটা রাজনীতি নিয়ন্ত্রণ মুক্ত রাখা যায় সেটাই ভালো। এবং বিশ্ববিদ্যালয়গুলো আসলে তো সরকারি প্রতিষ্ঠান নন, এখানে তো একটা তফাৎ সরকার নিজেই করে দিয়েছেন যে এরা এদের মতো করে চলবে, সরকার ওভারঅল এদের অভিভাবকত্ব করবে। ফলে সেখানে দাঁড়িয়ে এমন কোনো প্রভিশন থাকা উচিত নয় শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী এরা বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল, কোর্টে সবাই মেম্বার হবেন, এটা সম্ভব না। কিন্তু তাদের নমিনি আছে, উচ্চশিক্ষা মন্ত্রকের নমিনি আছে, আচার্যের নমিনি আছে, সবাই আছে। আমার প্রশ্নটা হচ্ছে এইভাবেই, যে বিভিন্ন অংশের মত নিয়ে একটা স্বশাসিত পথে যদি একটা বিশ্ববিদ্যালয় চলে, বিশ্ববিদ্যালয় তাহলে কিন্তু খানিকটা এগোতে পারে। আমি আবারও বলছি যে হয়তো রাজনীতির নিয়ন্ত্রণ মুক্ত অ্যাবসলিউটলি সম্ভব নয়, কিন্তু আমার কথা হচ্ছে যতটা আমরা সামনের দিকে এগোতে পারি সেই চেষ্টাটাই করা উচিত, যতটা এগোনো যায়। পার্থপ্রতিম বাবুর কথা সূত্র ধরে আমি বৈশ্বনাথ বাবুর কাছে আসবো। বৈশ্বনাথ বাবু, আপনার বক্তব্য দিয়ে আমি শেষ করবো, আমার সময় একেবারে শেষ হয়ে এসছে। এক কথায় বৈশ্বনাথ বাবু, এতক্ষণের বিতর্কের নির্যাস যদি বলি, তাহলে একটা কিন্তু শুভ লক্ষণ দেখতে পাচ্ছি। প্রত্যেকেই বলছেন রাজনীতির নিয়ন্ত্রণ মুক্ত হোক,
এবং রাজ্যপালের ক্ষেত্রেও বেশ কিছু প্রশ্ন যা গত কয়েক বছর ধরে রয়েছে রাজ্যপাল সংঘাতের আবহে, সে প্রশ্নগুলো থাকছে। ফলে আপনাদের সংস্কারের ইচ্ছেটাতে সবাই যে একেবারে পুরোটাতে না বলছেন এমনটা নয়, কিন্তু প্রত্যেকেই বলছেন শুধু আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে রিপ্লেসমেন্টের সংস্কার নয়, সংস্কার হলে গোড়া ধরে সংস্কার হোক, এই প্রথাটারই অবসান হোক যে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ কোনো যোগাযোগ আছে এমন কেউ আসবেন। আমার মনে হয় মানে আবার প্রস্তাব জিজ্ঞাসা করছি আপনাকে, আপনাদের কি আরও একটু উদার হয়ে আইনজ্ঞদের সঙ্গে সঙ্গে এ রাজ্যের শিক্ষা প্রশাসনের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে পরামর্শ করে ভালোভাবে আইনটা পরিবর্তন করা উচিত না, যাতে ভবিষ্যতে আর রাজনীতির প্রশ্ন তোলার কোনো অবকাশই না থাকে? বিষয়টা শিক্ষামন্ত্রী দেখছেন, মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিশ্চয়ই নেবেন, আইনজ্ঞদের সাথে আলোচনা করবেন। না, বিষয়টা হলো যে অনিলায়ন দেখেছি, নানান ধরনের দেখেছি আমরা, স্কুল কমিটি, কলেজ কমিটি, ইউনিভার্সিটি কমিটি দেখেছি পলিটিক্যালাইজ কিভাবে করা হয়েছে। তো এখন যদি এটা হয় যে কাজটাই যদি আমাদের উদ্দেশ্য হয় শিক্ষা অনুরাগী মানুষকে যদি উপকার করা বা ছাত্রছাত্রীদের উপকার বা শিক্ষার যে আমরা উন্নত যে শিক্ষা ব্যবস্থার জন্য যদি চেষ্টা করি, আর সেটা যদি কেউ ব্যাগড়া দেওয়ার জন্য রাজ্যপালের চেয়ারে বসে, আচার্যের চেয়ারে বসে সেটা যদি ব্যাগড়া দেন তাহলে তো সেটা ঠিক না। তাহলে একটা তো রাস্তা বার করতে হবে। এটা যে বলেছেন শিক্ষামন্ত্রী, তিনি আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন। নিশ্চিতভাবে আমরা সবাই চাই যে কাজটা ভালোভাবে হোক, মসৃণ ভাবে হোক এবং উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরি হোক। আপনি যেটা বলছেন অনেকগুলো প্রসঙ্গ এসছে, এটা যেগুলো বললেন সেটা নিশ্চয়ই ইস্যু অ্যাড্রেস হবে, সেগুলো আলোচনা হবে এবং শিক্ষামন্ত্রী যেহেতু দায়িত্বে আছেন তিনি নিশ্চিতভাবে চেষ্টা করবেন যাতে শিক্ষা ব্যবস্থা বা ইউনিভার্সিটিগুলি আরো ভালো করে করা যায়। ও আমাদের রাজ্যপাল গভর্নর যেভাবে করছেন এইভাবে প্রতিটা কাজে বাধা দিলে কিন্তু কলেজের বা ইউনিভার্সিটির পরিস্থিতিটা হয়, অসুবিধা হয়। ইউনিভার্সিটির চ্যান্সেলর বক্তব্য স্পষ্ট বৈশ্বনাথ বাবু। অতএব সময় যেহেতু শেষ, আমি আপনাদের তিনজনকে, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, দেবাশিস সরকার এবং পার্থপ্রতিম বিশ্বাস, তিনজনকে ধন্যবাদ দিচ্ছি আমার সঙ্গে আজকের এই আলোচনায়, আজকের এই বিতর্কে অংশগ্রহণ করবার জন্য। অন্তত একটা সদর্থক দিক আমরা পেলাম আজকের এই বিতর্ক থেকে, যে সবাই চাইছেন আইনের পরিবর্তন হোক, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিচালনার ক্ষেত্রে স্বায়ত্তশাসন তাতে আরও বাড়ুক, রাজনীতির বাধা কাটুক, সেটা যে পদের যে রকম হস্তক্ষেপ দিয়েই হোক, অন্তত সেদিক থেকেও যদি সামনের পথ চলাটা শুরু হয় তাহলে বোধহয় এই পরিবর্তনকে সবাই এক কথায় নাকচ করবেন না। কিন্তু আদৌ সেই চলাটা শুরু হয় কিনা বা সেই চলাটা আসলে কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। বিতর্ক পর্ব অনির্বাণের অগ্নিবাণে এখানেই শেষ করছি। বলতে যারা হাওড়া বোঝেন তারা এতদিন আরেকটা কথাও বুঝতেন, মানে 2015 সাল থেকে অন্তত বুঝতেন বা তার একটু আগে থেকে বুঝতেন যে হাওড়ার সঙ্গে খাতা, বই, কলম, কালি নিয়ে বালিও আসলে একসঙ্গে। কিন্তু না, রাজ্য সরকার আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে উদ্দেশ্যে হাওড়া এবং বালিকে একসঙ্গে করা, একসঙ্গে উচ্চারণ করা, সেই উদ্দেশ্যটা মাঠে মারা গেছে। উন্নয়ন ঠিকমতো করা যায়নি, বরং উন্নয়নের জন্য হাওড়া আর বালিকে আলাদা করাই প্রয়োজন। কিন্তু তাতে নাকি বাদশাদ ছিলেন রাজ্যপাল নিজেই। তার কাছেই পড়েছিল হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল, যাতে হাওড়া এবং বালিকে ফের আলাদা করেছেন রাজ্য সরকার। ফলে 22শে জানুয়ারি হাওড়া, 27শে ফেব্রুয়ারি বালি পুরসভায় ভোট হবে কিনা তা নিয়েও একটা সংশয় তৈরি হয়েছিল। কিন্তু শেষমেশ সব সংশয়ের ইতি। সারাদিন যেদিনটা রাজ্যপাল বনাম রাজ্য বিতর্ক জিয়ে থাকলো আচার্য প্রসঙ্গে, অর্থাৎ রাজ্যপালকে আচার্য রাখতে চায় না রাজ্য এই প্রসঙ্গে, ঠিক সেদিনই একটা ভালো খবরে এলো, বালি এবং হাওড়া পুরসভায় ভোট করার কোনো সমস্যা নেই। তার কারণ রাজ্যপাল তার কাছে থাকা বিল সই করে দিয়েছেন। গত নভেম্বরে বিধানসভার শীতকালীন অধিবেশনে পাশ হয়েছিল হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল 2021, কিন্তু বিলে রাজ্যপাল সই না করায় দেখা দিয়েছিল আইনি জটিলতা। নির্বাচন কমিশন কলকাতা পুরসভার সঙ্গে হাওড়া পুরসভারও ভোট করাতে চেয়েছিল, তবে আইনি জটিলতায় থমকে গিয়েছিল হাওড়া পুরসভার ভোট। বিধানসভার অধ্যক্ষের কাছে বহুবার তথ্য চেয়েও তা পাননি বলে সরব হয়েছিলেন জগদীপ ধনকর। অবশেষে এই বিলে সই করলেন রাজ্যপাল। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হওয়ার পর সেই তথ্য হাতে আসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের। শুক্রবার এ বিষয়ে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 1862 সালে তৈরি হয় হাওড়া পুরসভা। শুরুতে বালি হাওড়া পুরসভার অংশ ছিল। 1883-তে বালিকে হাওড়া থেকে আলাদা করে নতুন পুরসভা গঠন করা হয়। 2015-এ বালিকে আবার হাওড়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল। হাওড়া পুরসভার মধ্যে এতদিন ছিল বালির 16টি ওয়ার্ড। বালি এলাকার ওয়ার্ডগুলিকে আলাদা করে নতুন করে বালি পুরসভা তৈরি করতে বিধানসভায় পাশ হয়েছে বিল। রাজ্যপাল বিলে সই করার পর শুরু হবে পৃথক বালি পুরসভা গঠনের প্রক্রিয়া।
রিপাবলিক বাংলা। অনির্বাণের অগ্নিবাণের ব্রেকিং নিউজ সেগমেন্টে এই হাওড়া বালির ফের আলাদা হওয়ার খবরের সঙ্গে সঙ্গে চোখ রাখবো এই মুহূর্তের যে খবরে রাজভবনে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। আমাদের প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাব রাজভবনের সামনে। অর্ণব, ঠিক কী কারণে শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে? একবারই দেখো অনির্বাণ, যেটা জানা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে মূলত যে কারণগুলির জন্য এসছেন, 27 তারিখ বিধানসভায় একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকটি কিন্তু হিউম্যান রাইটস কমিশন এবং লোকায়তের যে বিষয় নিয়ে কিন্তু বৈঠক রয়েছে 27 তারিখ, এবং সেই বৈঠকের জন্যও কিন্তু তিনি আসতে পারেন বলে কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এর পাশাপাশি এই যে পুরো ভোট, সেই পুরো ভোট সংক্রান্ত যে হিংসা, সেই নিয়ে আমরা জানি কিছুক্ষণ আগেই রাজ্যপালের সঙ্গে রাজ্যের নির্বাচন কমিশনারেরও কিন্তু বৈঠক হয়েছে। সেই বিষয়েও কিন্তু তিনি অভিযোগ জানাতে, অর্থাৎ রাজ্যের নির্বাচনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতেও কিন্তু তিনি রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন। অর্থাৎ এই দুটো বিষয় নিয়ে কিন্তু মূলত তিনি অভিযোগ জানাবেন বলে কিন্তু ইতিমধ্যে জানা যাচ্ছে। এবং কিছুক্ষণ আগেই বৈঠক শুরু হয়েছে, তিনি প্রবেশ করবার পর বৈঠক চলছে এবং বৈঠক শেষে এসে তিনি কিন্তু বিস্তারিতভাবে জানাবেন যে রাজ্যপালের কাছে তিনি কি জানালেন, অভিযোগ জানালেন, বা সেই যে 27 তারিখের বৈঠক, যেখানে মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু অধিকারী দুজনের মুখোমুখি হওয়ার কথা, সেই বৈঠকের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা নিয়েও কিন্তু তিনি জানাতে পারেন। ধন্যবাদ অর্ণব। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণবের সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি দপ্তরে এলেন নতুন রাজ্য কমিটির বৈঠক উপলক্ষে। কি ঘটলো বৈঠকে জানানোর জন্য আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস। শিবাশিস, কেমন হলো প্রথম রাজ্য কমিটির বৈঠক? কি হলো বৈঠক? অনির্বাণ, এই মুহূর্তে সেই বৈঠক শেষ হয়েছে, তুমি দেখতেই পাচ্ছ এখনো ভেতরে অনেকেই রয়েছেন। সদ্য সমাপ্ত এই রাজ্য কমিটির প্রথম যে বৈঠক, অর্থাৎ নতুন রাজ্য কমিটির প্রথম বৈঠক, উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এবং সেখানে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। একটা বড় চিন্তা যা রাজ্য বিজেপিকে ভাবাচ্ছিল, গোপনীয়তা। এই নতুন কমিটিকে বলা হয়েছে রাজ্য কমিটিতে যা আলোচনা হবে তা গোপনীয়তা কিন্তু বজায় রাখতে হবে এবং সে বিষয়ে সকলকে সচেষ্ট হতে হবে। তার পাশাপাশি তোমায় বলে রাখি, ডিজিটালাইজেশন, অর্থাৎ বিভিন্ন বৈঠকের জন্য বিশেষ করে নিয়মিত বৈঠক হবে এবং তা ডিজিটাল মাধ্যমে হবে, সে কথাও বলা হয়েছে। এর পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলন, সবটা যাতে ডিজিটাল মাধ্যমে আটকে না থাকে, তাই প্রতি মাসে রাস্তায় নেমে বড় আন্দোলন করতে হবে নিজেদের প্রধান বিরোধী হিসেবে তুলে ধরার জন্য। আরও একাধিক বিষয় ভিতরে আলোচনা হয়েছে। মিটিংয়ের বিষয় এইক্ষুনি কিছুক্ষণ পরেই সাংবাদিকদের জানাবেন রাজ্য সভাপতি। ধন্যবাদ শিবাশিস। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শিবাশিসের সঙ্গে। চোখ রাখবো পরবর্তী খবরে। রক্ষকই ভক্ষক, ব্যাংকের আধিকারিক তারাই ভুয়ো লোকের নামে 1 টাকা 2 টাকা নয় 41 লক্ষ টাকা লোন তুলে টাকা 9-6 করে ফেলেছেন। তাই গ্রেফতার হওয়া 3 ব্যাংক কর্মী এবং আধিকারিককে ফের পুলিশ হেফাজতে পাঠালো আদালত। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মৃন্ময় রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। মৃন্ময়, নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে এক কথায় প্রায়। একদমই তাই। দেখো, বাঁকুড়ার যে পাত্রসাহেব থানা এলাকার নারায়ণপুর ব্রাঞ্চের যে কানাড়া ব্যাংক, যার পূর্বতন নাম সিন্ডিকেট ব্যাংক, সেই ব্যাংকের 3 জন আধিকারিক ভুয়ো ব্যক্তির নামে লোন তুলেছিল প্রায় 41 লক্ষ টাকা এবং তৎকালীন যে ব্যাংক ম্যানেজার ছিলেন তিনি অভিযোগ দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে পাত্রসাহেব থানা পুলিশ বুধবার দিন ওই 3 অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে তাদেরকে প্রথমে 2 দিনের জন্য পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয় এবং আজ শুক্রবার ফের তাদেরকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে আরো 4 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি আইনজীবী যেটা জানাচ্ছেন যে যারা তদন্তকারী অফিসার আছেন সেই তদন্তকারী অফিসারের ভিত্তিতে আজকে নতুন করে আইপিসি 409 ধারায় তাদের দেওয়া হয়েছে। তার কারণ সরকারি অর্থ তছরূপের কারণে তাদেরকে তদন্ত ভার দেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। অনির্বাণ। ধন্যবাদ মৃন্ময়। আমরা শুনে নেব এই প্রসঙ্গে সরকারি আইনজীবীর বক্তব্য। আয়র পেয়ার গতকালই দিয়েছিল, 409 পেয়ার দিয়েছিল আইপিসি, ওটা অ্যাডিং হয়েছে। আর পিসি পেয়ার 10 দিনের চেয়েছিল, সেটা 4 দিনের এলাও হয়েছে। 28/12-তে প্রোডাকশন। 409 ধারাটা কি? 409 ধারা হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি
চোখ রাখবো পাঞ্জাবের লুধিয়ানা আদালতে বিস্ফোরণের খবরে। বিস্ফোরণের ঘটনা নিয়ে আজ অভ্যন্তরীণ বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। কথা বলবো সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন। সৌমেন, জানতে চাইবো কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের আজকের বৈঠক প্রসঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আজ বিকেল 5:30 নাগাদ একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, যে বৈঠকে মূলত ছিলেন বিএসএফ, এনআইএ, আইবি এবং সিআরপিএফ এর শীর্ষ কর্তারা। তাদের কাছ থেকে আপডেট নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। লুধিয়ানা কোর্টে যে বিস্ফোরণ হয়েছে সেই বিষয়ে তদন্ত কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়ে আপডেট নেওয়ার পর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গোটা বিষয়ে তিনি অবগত করবেন। ইতিমধ্যে অমিত শাহ গতকাল জানিয়েছেন যে 72 ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বের করতেই হবে। খুব স্বাভাবিকভাবেই এটা যে একেবারে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে তদন্ত হচ্ছে অনির্বাণ, সেটা তুমি খুব ভালো করে জানো। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে প্রাথমিকভাবে তদন্তে পুলিশ কার্যত নিশ্চিত যে এটা একটা আত্মঘাতী বিস্ফোরণ ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সৌমেন। তুমি এই খবরের দিকে নজর রাখো, আবারও তোমার কাছ থেকে আপডেট নেবো এই প্রসঙ্গে। এই মুহূর্তে চোখ রাখবো আজ 25শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিনের ঠিক আগের সন্ধ্যা। আর এই মুহূর্তে রীতিমতো সেজে উঠেছে কলকাতার পার্ক স্ট্রিট চত্বর। সরাসরি চলে যাবো পার্ক স্ট্রিটে, রয়েছেন আমাদের প্রতিনিধি সৃজিতা আমাদের সঙ্গে। সৃজিতা, কি ছবি পার্ক স্ট্রিটে? পার্ক স্ট্রিট চত্বরে কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই বড়দিন। প্রথমে পার্ক স্ট্রিটটা কতটা সুন্দর করে সেজে উঠেছে আগে সেই ছবিটা দেখাই। মূলত এখন এইখান দিয়ে গাড়ি যে যাতায়াতগুলো চলছে, ছবি দেখানোর পাশাপাশি এটাও একটু জানিয়ে রাখি যে গাড়ির গতি কিন্তু যথেষ্ট ধীরে রয়েছে, স্লথ রয়েছে, ধীরে গাড়ি চলছে। এবং এর পাশাপাশি পুলিশি নিরাপত্তা যদি একটু দেখাই তাহলে পুলিশি নিরাপত্তা যথেষ্ট রয়েছে, এটা এখন অবধি দেখা যাচ্ছে। এইবার আমি একটু মানুষের ভিড় দেখাবো এবং যে বিশাল আকৃতি ক্রিসমাস ট্রি, যেটার জন্য একটা বিশাল আকর্ষণের জায়গা হয়ে উঠেছে এবছরেই পার্ক স্ট্রিট, সেই ছবিটাও একবার আমি দেখাবো। এবং তার পাশাপাশি একেবারেই সৃজিতা, প্রচুর মানুষ তুমি এই মুহূর্তে প্রায় একটা জনসমুদ্রের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি। আমাদের দর্শকদের জন্য বলবো যে নিশ্চিতভাবে এনজয় করুন বড়দিন। এরপরে বর্ষবরণ আসছে, আর আপনাদের দিনগুলোকে সত্যিই বড় করে রাখবার জন্য নিরাপদে থাকুন, মাস্ক পরুন, কোভিড বিধি মেনে চলুন, আর অবশ্যই আপনাদের বড়দিন আরও বড় হয়ে উঠুক। বড়দিনের শুভেচ্ছা সহ অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। এরপর দেখুন সোজাসুজি স্বর্ণালী।